প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাইয়ে ডক্টর ইউনুস। আমিরাতের ক্রীড়ামন্ত্রীর সাথে বৈঠক, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। দুদিনের সফরে যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদী। ট্রাম্পের সাথে বৈঠকে বেআইনি অভিবাসীদের ফেরত পাঠানো সহ আলোচনা করতে পারে বাংলাদেশ ইস্যুতেও। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিশন 15 ফেব্রুয়ারি কাজ শুরু করবে। বুধবার মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশ ক্রমে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এই প্রজ্ঞাপন জারি করেন। 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ, পর্যালোচনা ও বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্য হিসেবে সংস্কার কমিশনের 6 প্রধানেরা রয়েছেন। কমিশনের সভাপতি হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সহ সভাপতি সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। কমিশনের মেয়াদ 6 মাস নির্ধারণ করা হয়েছে। আগামী নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রম, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি সংক্রান্ত যেসব সুপারিশ করেছে তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়ার লক্ষ্যে এই কমিশন গঠন করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ বলেছেন, সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন করা হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়া জোরদার হবে। সংবিধানের যে অপব্যবহার হচ্ছে সেটাও রোধ করা সম্ভব। সকালে সংবাদ সম্মেলনে ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধান সংশোধনে জনগণের ম্যান্ডেট নেওয়া হয়নি আগে, ফলে অনেক ক্ষেত্রেই সংকট তৈরি হচ্ছে। 21 বছর বয়সে নির্বাচনের অংশ নেয়ার বিষয় সম্পর্কে তিনি বলেন, এটি শিক্ষার সাথে সম্পর্কিত এমন নয়, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরেও যোগ্য থাকেন। একই সাথে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের ভূমিকা বেশি, তাই আইন প্রণয়নে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। এটি রাজনৈতিক দলের কাছে কমিশনের প্রস্তাবনা। সংবিধানের বিষয়টি কিভাবে হবে সেটা সরকারের বিষয়। তারা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এরকম পরিস্থিতি দেশে কখনোই আসেনি। আওয়ামী সরকার যা করেছে সেটির সাথে কোনো কিছুর তুলনা হয় না। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এখন দুবাইতে। বুধবার রাতে তিনি দুবাইতে পৌঁছলে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে সামিটে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং গত 1 দশক ধরে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন সম্মেলন সম্পর্কে তাকে অবহিত করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে মত বিনিময় করেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন ডক্টর ইউনুস। জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাবিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ দায়ের করা হচ্ছে এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি অভিযোগপত্র দায়ের করে গেছেন। সেখানে 848 জন নিহতের বিচার চাওয়া হয়েছে এবং এই যে 848 জন তাদের মধ্যে কিন্তু বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং বৈষম্য বিরোধী আন্দোলনকারীরাও রয়েছেন। আমরা সেটি তাদের যে অভিযোগপত্র সেটি বিশ্লেষণ করে বুঝতে পেরেছি। এছাড়া এই যে মামলা, এই যে 848 জন নিহতের ঘটনা সেটি কিন্তু আসলে 1 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে ঘটেছে এবং এই সকল ঘটনায় কিন্তু ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছিল। এমন 84টি মামলার এজাহারের কপি কিন্তু বিএনপির প্রতিনিধি দল তারা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়ে গেছেন। সেই সাথে ওই আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের কপি এবং ছবি, ভিডিও সহ বিভিন্ন তথ্য প্রমাণাদি যেটি তাদের কাছে রয়েছে সেটি কিন্তু তারা এখানে জমা দিয়েছেন। এবং এই যে অভিযোগপত্র সেখানে যেটি বলা হচ্ছে যে এই আন্দোলন চলাকালে 2000-এর অধিক ব্যক্তি নিহত হয়েছেন, কিন্তু এই যে 848 জনের 848 জনের যে তালিকা সেটি হচ্ছে বিএনপির কাছে এই মুহূর্তে প্রাপ্ত যে তালিকা এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তারা যে তালিকা তৈরি করেছেন এই তালিকাটি তারা এই মুহূর্তে এখানে দিয়েছেন। এবং এই যে এই মামলায় কিন্তু 5 শতাধিকেরও বেশি আসামি করা হয়েছে, যার প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা এবং তাদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে দ্রুত এই আসামিদের যেন গ্রেপ্তার করা হয়।
ত্রিনা। ধন্যবাদ নাবিল আপনাকে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কোনো টাইম ফ্রেম বেঁধে দিতে চায় না জামায়াতে ইসলামী ও এবি পার্টি। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা হবে শেখ হাসিনা আমলের 14, 18 ও 24 সালের নির্বাচনের পুনরাবৃত্তি। আর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মতে সারা দেশের পুলিশকে কার্যকর করা না গেলে ডিসেম্বরে অবাধ নির্বাচন অনুষ্ঠান কঠিন হয়ে পড়বে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কারগুলো সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিলে সেই নির্বাচনে অংশ নেবে তাদের দল। আর এবি পার্টির চেয়ারম্যান মনে করেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জুন জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের পথে এগিয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব। ডিসেম্বরের মধ্যে যদি কিছু মৌলিক সংস্কার করে ইলেকশন করা যায় তাহলে সেটা খারাপ না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ইলেকশনের জন্য আমাদের অবকাঠামোগত প্রশাসনিক ব্যবস্থাপনা সেটা প্রস্তুত কিনা। আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সেখানে পুলিশকে আমরা খুব বেশি কার্যকর দেখতে পাচ্ছি না। নির্বাচনে কিন্তু সবচেয়ে বেশি ভাইটাল রোল কিন্তু থাকে পুলিশের এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের। তো প্রশাসনিকভাবেও আমরা দেখছি যে জনপ্রশাসনে এক ধরনের অস্থিরতা, এক ধরনের তাদের পদায়ন, নানা বিষয় নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে। এটা যদি আপনার জুন জুলাইয়ের মধ্যে ক্লিয়ার না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয়, খুব স্ট্রং না হয়, তাহলে একটা ভালো ইলেকশন করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। যে টেন্টেটিভ ডেডলাইনটা গভর্নমেন্ট বলছেন, সমস্ত নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কার কাজগুলো সম্পন্ন করে যদি তাদের দেওয়া ডেডলাইনে যদি তারা নির্বাচনটা নিরপেক্ষ করতে পারেন, অবাধ করতে পারেন, প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে তো সেই নির্বাচনের ব্যাপারে আমরা রাজি আছি। আমরা সেই নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব, জাতীয় সেটা মেনে নেবে। কিন্তু উইদাউট এনি রিফর্ম নো ইলেকশন, তাহলে আবার সেই 14, 18, 24-এর মতো ভোট হবে। আমরা সেই ভোটের পক্ষে নই, জাতি এটা মেনে নেবে না। এই জন্য আমরা ওই দিন, মাস, ঘন্টা মেপে দেওয়ার পক্ষে নই। 15 বছর যে সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করেছি, 2 মাস 5 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নির্বাচনের বিষয়ে বিএনপির সাথে বিপরীতমুখী অবস্থান জামাত ও এবি পার্টির। এসব বৈপরীত্য আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও জানান এই দুই নেতা। যে আমরা যে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি, সংখ্যানুপাতিক বিষয়টা নিয়ে বিএনপির আপত্তি, তো সেগুলো নিয়ে আমি মনে করি প্রকাশ্যে ডিবেট হওয়া দরকার। ডিবেট হওয়ার পরে হয়তো উভয় পক্ষে একমত হয়ে যেতে পারি। আমরা যদি একমত হতে না পারি, তাহলে এই সমস্ত বিষয়ে আমরা গণভোটেরও দাবি জানাতে পারি যে ঠিক আছে, এটাতে যেহেতু দুই পক্ষই অনড়, কোনো পক্ষই কারো যুক্তি মানছেন না, তাহলে সেক্ষেত্রে গণভোটের গেলে তাহলে সহজে এটা সলিউশন হয়ে যায়। স্থানীয় সরকার কাঠামো এখন অচল হয়ে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো ফলে এটাকে সচল করা দরকার, অ্যাক্টিভেট করা দরকার। এবং স্থানীয় সরকারের নির্বাচনটা হয়ে যাওয়া এখন কিন্তু দেশবাসীর একটা আকাঙ্ক্ষা যে নির্বাচনটা হয়ে যাক। আমি মনে করি এই নির্বাচনটা আগে হয়ে যাওয়া জনগণের এই আকাঙ্ক্ষার সাথে আমরা একমত পোষণ করি। জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার দ্রুত দেখতে চান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই জিনিসটা শুরু হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সাথে ম্যারাথন বৈঠক শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে ভারতীয় অভিবাসী, শুল্ক ও বাণিজ্য ছাড়াও বাংলাদেশ প্রসঙ্গে কথা হতে পারে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ বিমানবন্দরে স্বাগত জানান মার্কিন প্রশাসনের কর্মকর্তা ছাড়াও ভারতের রাষ্ট্রদূত বিনয় কাটরা। 12 আর 13 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মোদীর একাধিক বৈঠকের মধ্যে সবার নজর হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে আলোচনার বিষয়বস্তুর দিকে। যুক্তরাষ্ট্র ইস্পাত আমদানিতে শুল্ক বাড়িয়ে 25% করায় ঘটনা আর অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি দুই নেতার বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
সদ্য নিযুক্ত যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডের সাথে বৈঠক করেছেন মোদি। সন্ত্রাসবাদ মোকাবেলা, সাইবার নিরাপত্তা সহ কৌশলগত সুরক্ষা নিশ্চিতে গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়ে আলোচনা করেছেন তারা। ট্রাম্পের সাথে বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন আর ভারতে আশ্রিত শেখ হাসিনার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে হাসিনাকে ঢালাও সমর্থন দেয়া ভারতের পক্ষে ট্রাম্পের ইতিবাচক মনোভাব তৈরি করতে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ঘুরিয়ে দেয়া আর সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি আলোচনায় তুলতে পারেন মোদি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।